আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি সিকিউ হটস্পট সিরিজের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এই প্লেলিস্টটার নাম রিসেন্টলি চেঞ্জ করেছি দেখো। আগে ছিল বায়োলজি কোশ্চেন হটস্পট। কিন্তু এখন এই সিরিজটার নাম হচ্ছে বায়োলজি সিকিউ হটস্পট। এর কারণ হচ্ছে তোমরা এই সিরিজের যে ভিডিওগুলা এগুলো অনেক বেশি পছন্দ করতেছো এবং তোমরা কমেন্ট করেছো যে ভাইয়া বায়োলজি সিকিউ এর পাশাপাশি এমসিকিউ বুঝতে সমস্যা হয়। তো এমসিকিউ আসলে কোশ্চেনগুলো কোথা থেকে হয় তার জন্য আলাদাভাবে ভিডিও বানানোর জন্য। তো আমি চেষ্টা করব ফার্স্টেই সিকিউ সিরিজটা কভার করার পরে এমসিকিউ সিরিজের যে ভিডিওগুলো সেগুলো বানাবো। তো তোমরা যেহেতু অনেক বেশি এই ভিডিওগুলা পছন্দ করতেছো, যারা জানো না এই সিরিজে আসলে আমি কি নিয়ে আলোচনা করি, আমি প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে সিকিউ কোশ্চেন হয়, সিকিউ এর মধ্যে ক, খ, গ, ঘ, কোথা থেকে এই ক, খ, গ, ঘ কোশ্চেনগুলো হয় এবং কি টাইপের কোশ্চেন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের ৩য় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা তাহলে ভিডিওটা শুরু করি। তাহলে আমরা আজকে দেখব যে এই অধ্যায় থেকে কোন টপিকটা থেকে তোমাকে আসলে কোশ্চেনগুলো করবে। তো আমরা নিচের দিকে যাই। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কোষ বিভাজন ও তার প্রকারভেদ। তো এখান থেকে সিকিউ কোশ্চেন হয় না, তবে তুমি যখন মাইটোসিস কোষ বিভাজনে চলে আসবা এইখান থেকে কিন্তু কোশ্চেনটা শুরু হবে। তোমাকে কোশ্চেন করবে সমীকরণিক বিভাজন কি। তো আমরা জানি যে বিভাজন দুই ধরনের, একটা হচ্ছে দুই ধরনের না, অ্যাকচুয়ালি তিন ধরনের। কিন্তু প্রশ্ন হলে হবে তোমাকে বলবে সমীকরণিক বিভাজন কাকে বলে অথবা হ্রাসমূলক বিভাজন কাকে বলে। তো যদি সমীকরণিক বিভাজন বলে কাকে বলে তাহলে বুঝবা এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এবং এখানে আমি দাগায় রাখছি কতটুকু তোমার অ্যান্সার করতে হবে বা তুমি তুমি যখন অ্যান্সার করবা এই কথাগুলোর মধ্যে মেজর যে কথাগুলো সেগুলো তোমার উল্লেখ রাখতে হবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে সমীকরণিক বিভাজন কাকে বলে এটা তোমার খ নাম্বারের কোশ্চিনে আসতে পারে। ওকে, এরপরে আসো নিচের দিকে যাই। মাইটোসিসের পর্যায়সমূহ, এখান থেকে ক নাম্বার একটা কোশ্চিন হতে পারে। তোমাকে বলতে পারে ভাইয়া যে ইন্টারফেস কি। তো এটা ক নাম্বারের একটা কোশ্চিন হতে পারে তোমার জন্য, ঠিক আছে? তাহলে বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসের যে প্রস্তুতিমূলক কাজ হয় সেটা হচ্ছে ইন্টারফেস। এই কথাটা তোমার লিখতে হবে। দেন তুমি যদি মাইটোসিস কোষ বিভাজনের যে কোর কনসেপ্টগুলো আছে, অর্থাৎ এখানে যে দশাগুলো আছে মাইটোসিস কোষ বিভাজনের বা ক্যারিওকাইনেসিসের দশা যদি বলা হয়, ৫টা দশা: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। এই ৫টা দশা সম্পর্কে তোমার সবগুলা দশা সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে, কারণ এগুলা থেকে তোমাকে কোশ্চেন করবে। তো কি টাইপের কোশ্চেন হতে পারে সেটা তোমাকে দেখাই দিই। দেখো গ অথবা ঘ নাম্বারে কিন্তু এই কোশ্চেনগুলো করবে। তোমাকে বলতে পারে পর্যায়সমূহ চিত্রসহ ব্যাখ্যা করো। তো তোমাকে হয়তো উদ্দীপক দিয়ে দিল, উদ্দীপকে লেখা আছে প্রোফেজ, প্রোমেটাফেজ এবং তারপরে গ ঘতে প্রশ্ন করবে পর্যায়সমূহ চিত্রসহ ব্যাখ্যা করো, ঠিক আছে? অথবা তোমাকে এইভাবে কোশ্চেন করতে পারে, তোমাকে বলতে পারে যে ক্যারিওকাইনেসিস চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে যদি ক্যারিওকাইনেসিস বলে সেক্ষেত্রে কিন্তু সবগুলা পর্যায়, ৫টা পর্যায়ে তোমার ব্যাখ্যা করতে হবে, ৫টা পর্যায়ে চিত্র আঁকাইতে হবে। কিন্তু তোমাকে যদি নির্দিষ্ট পর্যায়ের নাম বলে দেয়, তোমাকে বলে দিল যে প্রোফেজ, বলে দিল যে প্রোফেজ পর্যায়ের চিত্রসহ ব্যাখ্যা, তাহলে তোমাকে শুধুমাত্র ওই প্রোফেজ পর্যায়টাই ব্যাখ্যা করতে হবে। এরপরে তোমাকে বলতে পারে, তোমাকে উদ্দীপকে ডিরেক্ট এভাবে না বলে, তোমাকে এভাবে ডিরেক্ট বললো না, ধরে নাও যে প্রোফেজ বা প্রোমেটাফেজ এই কথাটা ডিরেক্ট বলে দিল না, তোমাকে একটা চিত্র দিয়ে দিল। চিত্রটাকে এমন দিল, ধরে নাও যে চিত্রটা দিলে এরকম, এখানে স্পিন্ডল যন্ত্র আছে, সরি, এখানে স্পিন্ডল যন্ত্র আছে এবং স্পিন্ডল যন্ত্রের ক্রোমোজোমগুলো এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাতে। তো এটা কি হচ্ছে বলতো, মেরুমুখী জ্বলন দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই চিত্রটা দেখে তোমার বুঝতে হবে এই চিত্রের এই দশাটা আসলে কোন দশা, ঠিক আছে? তাহলে তোমাকে বলতে পারে এই চিত্রটা দেয়া আছে এবং তোমাকে প্রশ্ন করলো চিত্রের ধাপে কি ঘটে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই চিত্রটা আসলে কিসের চিত্র, অ্যানাফেজের চিত্র, প্রোমেটাফেজের চিত্র, মেটাফেজের চিত্র নাকি কিসের চিত্র। দেন তুমি ওই ওই কথাটা ব্যাখ্যা করবা যে চিত্রতে আমরা যে ধাপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা, তারপরে ওই ধাপে কি ঘটে সেটা তুমি ব্যাখ্যা করবা, ঠিক আছে? সো এইভাবে তোমাকে কোশ্চেন করতে পারে। এছাড়াও আরেক ধরনের কোশ্চেন তোমাকে করবে, তোমাকে বলবে এই যে
তোমাকে ধরে নাও যে প্রশ্নে দিয়ে দিল প্রোফেজ, তোমাকে 3টা ধাপের নাম দিয়ে দিল, একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে মেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ, অ্যানাফেজ, এই 3টা ধাপ দিয়ে দিল। দিয়ে বলল যে এই যে ধাপগুলা, এই ধাপগুলাতে ক্রোমোজোমের পরিবর্তনটা কি হয়। সো প্রোফেজ ধাপে কি হয়, প্রোফেজ ধাপে ক্রোমোজোমটা ক্রোমাটিন আকারে থাকে, সুতার মতো থাকে, তারপরে জল বিয়োজন করতে থাকে প্রোফেজ ধাপে, তাই না, জল বিয়োজন করে মোটা এবং খাটো হয়। মেটাফেজ ধাপে কি হয়, ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। প্রোফেজ ধাপে তো ক্রোমাটিড হয়ে গেছে, সো প্রোফেজ ধাপে আরেকটা কথা বলতে পারো যে ক্রোমাটিড হয়ে যাচ্ছে। এখানে মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হচ্ছে। অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের কি পরিবর্তনটা হয়, অ্যানাফেজ ধাপে এই ক্রোমাটিডটা 2 ভাগে ভাগ হয়ে 2টা আলাদা মেরুতে চলে যায়। তাহলে এই কথাটাও তোমাকে বলতে পারে যে ক্রোমোজোমের পরিবর্তনটা ব্যাখ্যা করতে বলতে পারে, ঠিক আছে। তো তুমি অবশ্যই তোমার জানতে হবে যে ক্রোমোজোমের পরিবর্তন কোন ধাপে কেমন হয়, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। আচ্ছা, তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ এই ধাপগুলো তোমার ভালো মতো জানতে হবে। এরপর আসো, এই প্রোমেটাফেজ থেকে আরেকটা কোশ্চেন করতে পারে, তোমাকে বলতে পারে যে স্পিন্ডল যন্ত্রটা কি। ক নাম্বারে কোশ্চেনটা করতে পারে, ক নাম্বার। তো প্রোমেটাফেজ ধাপে প্রোমেটাফেজ ধাপে প্রথমের দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট একটা যন্ত্র তৈরি হয়, যে যন্ত্রটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই কথাটা তোমার উল্লেখ করতে হবে। তবে স্পিন্ডল যন্ত্রের চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন আছে এখানে, তোমাকে বলতে পারে আকর্ষণ তন্তু কাকে বলে। দেখো, স্পিন্ডল তন্তু আর আকর্ষণ তন্তু দুইটা কিন্তু ডিফারেন্ট। আকর্ষণ তন্তু মানে যে স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম অবস্থান করে সেটা হচ্ছে আকর্ষণ তন্তু, ঠিক আছে। তাহলে দেখো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত থাকে, এই তন্তুগুলো হচ্ছে আকর্ষণ তন্তু। বুঝতে পেরেছো? তো এইটা তোমার ক নম্বরে কোশ্চিনে আসতে পারে, ঠিক আছে। টেলোফেজ ধাপ থেকে তোমাকে মেটাফেজ ধাপ থেকে তোমাকে কোশ্চিনটা এভাবে করতে পারে গ ঘতে। তোমাকে বলতে পারে, দেখো, তোমার ফার্স্টে এই কথাটা মাথায় রাখতে হবে, মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলা সর্বাধিক মোটা ও খাটো হয়, এটা তোমার মাথায় রাখতে হবে। এবং তোমাকে কোশ্চেনটা এইভাবেই করবে, তোমাকে বলবে যে ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় সেটা ব্যাখ্যা করো। তোমাকে এখানে সরাসরি বলতে পারতো যে মেটাফেজ ব্যাখ্যা করো, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরাই করছে, তোমাকে মেটাফেজ না বলে বলছে যে ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় সেটা ব্যাখ্যা করো। তাহলে তোমার কি এই বিষয়টা যদি জানা থাকে যে সর্বাধিক মোটা এবং খাটো হয় মেটাফেজ ধাপে, তুমি কি ইজিলি পারবা না? হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখো, অ্যানাফেজ ধাপ থেকেও তোমাকে এরকম ঘুরায় প্যাচে একটু কোশ্চেন করতে পারে। তোমার জানতে হবে যে অ্যানাফেজ ধাপে আসলে কি ঘটে। অ্যানাফেজ ধাপে মেরু অভিমুখী চলন ঘটে বা মেরুমুখী চলন ঘটে। তাহলে তোমাকে প্রশ্নটা এইভাবে করবে, যে ধাপে মেরুমুখী চলন ঘটে সেই ধাপটা ব্যাখ্যা করো, ঠিক আছে। তাহলে এইভাবে ছোট ছোট কনসেপ্ট তোমার জানতে হবে বা ছোট ছোট বিষয় জানতে হবে, তোমাকে প্রশ্নটাও ওইভাবে করতে পারে। তোমাকে এটাও বলতে পারে যে যে ধাপে ক্রোমোজোমগুলো ভি আকৃতি হয় বা VLJI আকৃতি হয় সে ধাপটা ব্যাখ্যা করো। এখন তুমি যদি নাই জানো, তুমি ধরে নাও যে মোটামুটি জানো কিন্তু তোমার এইটা মনে নাই যে VLJI এটা কোন ধাপে হচ্ছে, এটা কি প্রোফেজে হচ্ছে, প্রোমেটাফেজে হচ্ছে নাকি অ্যানাফেজে হচ্ছে, তুমি যদি এটাই না বুঝতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তুমি অ্যান্সারটা করে আসতে পারবে না, ঠিক আছে। তো তোমার এই বিষয়গুলো একটু ছোট ছোট যে ডিটেলসগুলো আছে সেগুলোর দিকে একটু নজর দিতে হবে। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে যেতে পারি। এখানে দেখো কোষ প্লেট তৈরি হচ্ছে টেলোফেজ ধাপের, এই যে টেলোফেজ তো সবার শেষ ধাপ, তাই না। সো টেলোফেজ ধাপের একদম শেষ দিকে কোষ প্লেট তৈরি হয়। তো তোমাকে এই কোশ্চেনটাই করতে পারে যে কোষ প্লেট আসলে কি। ক নম্বরে করতে পারে যে কোষ প্লেট কাকে বলে। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আবার এমসিকিউতে আসতে পারে যে কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাহায্য করে। সো এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এটি মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে, ঠিক আছে। ওকে, আমরা মোটামুটি শেষের দিকে চলে যাচ্ছি। দেখো, এরপরে সবচেয়ে বেশি প্রশ্ন যেই জায়গাটা থেকে হয়ে থাকে সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। তাহলে ফার্স্টে তো মাইটোসিসের আমরা দশাগুলা দেখলাম।
মাইটোসিসের গুরুত্ব থেকেও কিন্তু অনেকে অনেক বেশি কোশ্চিন হয়। সো মাইটোসিসের গুরুত্ব থেকে যে কোশ্চিনটা করতে পারে তোমাকে বলবে কোন বিভাজন গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে? কোন বৈশিষ্ট্য গুণগত বৈশিষ্ট্যের কোন বিভাজন গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে? এখন তোমার তো এটা জানা থাকতে হবে, তাই না, যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করে কে, মাইটোসিস নাকি মিওসিস? তুমি লিখতে পারবা, আমি বুঝে নিলাম, ধরে নিলাম যে মাইটোসিসের ভূমিকা তুমি লিখতে পারবা, মিওসিসের ভূমিকাও তুমি লিখতে পারবা। কিন্তু গুণগত বৈশিষ্ট্য রক্ষা করে কে, এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি পারবা না এই প্রশ্নটা, ঠিক আছে? তাহলে তোমার এটা মাথায় রাখতে হবে যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করে কে, এটা তোমার মাথায় রাখতে হবে ভাইয়া মাইটোসিস। মাইটোসিস। তাহলে মাইটোসিসের ভূমিকা তোমার এখন ব্যাখ্যা করতে হবে। সো মাইটোসিসের ভূমিকা কি, এটা এইখানে অনেক কিছু লেখা আছে, এটা একবার পড়লে তুমি বুঝতে পারবা। যেমন মাইটোসিস কি করে বলো তো? মাইটোসিস প্রক্রিয়ায় যে ক্রোমোজোমের সমতা, ক্রোমোজোমের সংখ্যা এবং গুণাগুণ একই রকম রাখে। এরপরে দেখো মাইটোসিস অঙ্গের বৃদ্ধি করে। মাইটোসিস জনন কোষের সংখ্যা বৃদ্ধি করে। এখানে একটু ছোট্ট বিষয় তোমার মাথায় রাখতে হবে, তোমাকে এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি যদি বলে সেটা কিন্তু মাইটোসিস। তোমাকে প্রশ্নটা এভাবেও করতে পারতো, তোমাকে বলতে পারতো কোন বিভাজন জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে। এখন জনন কোষ দেখলেই না তোমার মাথায় ফার্স্টে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। কিন্তু মনে রাখো জনন কোষের সংখ্যা বৃদ্ধি যদি বলে সেটা হচ্ছে মাইটোসিস। আর যদি বলে জনন কোষ সৃষ্টিতে ভূমিকা রাখে কে, সেটা হচ্ছে মিওসিস। বুঝতে পেরেছো? তাহলে সংখ্যা বৃদ্ধি বললে মাইটোসিস, আর জনন কোষ সৃষ্টি বললে মিওসিস। তাহলে এইখানে ভাইয়া তোমার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জনন কোষের এখানে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষার পরিবর্তে তোমাকে বলতে পারে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষের সংখ্যা বৃদ্ধি। বুঝতে পেরেছো? ওকে। তাহলে এইখানে মাইটোসিসের গুরুত্বটা ভালো করে পড়বা। তোমাকে আরো এক টাইপের কোশ্চিন করতে পারে, তোমাকে ধরে নাও যে এরকম একটা চিত্র দিয়ে দিল, দেখো এরকম একটা চিত্র। এখন এই চিত্রটাতে একটা ভুল আছে, একটা অস্বাভাবিকতা আছে। অস্বাভাবিকতা কি? বিষয়টা হওয়া উচিত ছিল এমন যে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইল, বিষয়টা হওয়া উচিত ছিল এমন। কিন্তু এইখানে যে চিত্রটা কি অস্বাভাবিক বলতো? একটা কোষ থেকে তিনটা কোষ তৈরি হয়েছে। এটা তাহলে কি? এটা অস্বাভাবিক কোষ বিভাজন না? এটাকে বলা হয় অনিয়ন্ত্রিত মাইটোসিস বা অনিয়ন্ত্রিত বিভাজন বলা যায়। এখন এই অনিয়ন্ত্রিত বিভাজন হইলে মানুষের দেহে টিউমার হয়, এবং এই টিউমারটা যদি আমাদের জন্য প্রাণঘাতী হয় তখন সেটাকে আবার বলা হয় ক্যান্সার। তো প্রশ্নটা তোমাকে করতে পারে ঘতে এরকম একটা চিত্র দিয়ে বলবে যে এ বিভাজনের ফলে কি সমস্যা সৃষ্টি হয়। তাহলে এ বিভাজন বলতে কোন বিভাজনটা? এই বিভাজনটা। তাহলে এই বিভাজনটার নাম কি? এর হচ্ছে একটা অনিয়ন্ত্রিত বিভাজন, অনিয়ন্ত্রিত মাইটোসিস। তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয় সেটা এখানে লেখা আছে, দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার সৃষ্টি হয়। ঠিক আছে? তো এই কথাটা তোমার ব্যাখ্যা করতে হবে, এই বিষয়টা লিখতে হবে। তোমাদের বইয়ে, নতুন বইয়ে একটু অল্প করে লেখা আছে, তোমরা একটু পুরাতন বইটা দেখবা এবং ওইখানে টিউমার সম্পর্কে একটু বেশি কথা লেখা আছে। সেখানে দেখবা যে পাপিলোমা ভাইরাসের কথা বলা আছে, E6 E7 এই ভাইরাসগুলোর কথা বলা আছে। তো ওই পুরাতন বই থেকে একটু পড়বা, তাহলে এই প্রশ্নটা অ্যান্সার করতে তোমার জন্য ইজিয়ার হবে। এখন এই কোশ্চেনটাকেই চিত্র না দিয়া তোমাকে ডিরেক্ট বলতে পারে যে অনিয়ন্ত্রিত বিভাজন হলে কি সমস্যা হতে পারে। বুঝতে পেরেছো? তোমাকে এখানে চিত্র দিল, চিত্র দিয়ে বুঝাইলো যে হ্যাঁ এটা হচ্ছে অনিয়ন্ত্রিত বিভাজন। আবার তোমাকে এই চিত্রটা না দিয়ে ডিরেক্টলি বলতে পারে অনিয়ন্ত্রিত বিভাজন হলে কি সমস্যা হতে পারে। এটা কিন্তু তোমার এসকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। আচ্ছা, তোমাকে খ নাম্বারে কোশ্চেনটা করলে এইভাবে করতে পারে যে টিউমার সৃষ্টির কারণ কি? টিউমার সৃষ্টির কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত বিভাজন। খ নাম্বারে কোশ্চেন করলে তোমাকে এইভাবে করতে পারে। ঠিক আছে ভাই। এবার আসো মিওসিসে। মিওসিসে তো মাইটোসিসে যেমন কোশ্চেনটা ছিল, কোনটাকে বলা হচ্ছে সমীকরণিক বিভাজন,
মিওসিসে তোমাকে কোশ্চেন করবে কোন বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে, খ নম্বরে কোশ্চেনটা করবে। আচ্ছা, এরপরে দেখো গ নম্বরে কোন কোশ্চেনটা করতে পারে, তোমাকে বলবে যে ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তো এই প্রশ্নের অ্যান্সারটা না শুধুমাত্র এই অধ্যায়ে আছে বিষয়টা এমন না, এই অধ্যায়ে কিছুটা আছে, এই অধ্যায় থেকে কিছুটা নিতে হবে, তারপরে যে বংশগতির যে চ্যাপ্টারটা আছে মেবি 12 অধ্যায়, ওইখান থেকে কিছু অংশ নিতে হবে এবং ওইখানে বেশিরভাগ কথা আলোচনা করা আছে। তো এই অধ্যায় থেকে কোশ্চেন করলেও তোমাকে গ নাম্বারে অনেক সময় যদিও এই অধ্যায়ের পড়া এটা না, তারপরেও এই কোশ্চেনটা কিন্তু করতে পারে যে ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তো এটা একটু ওই 12 অধ্যায় থেকে ভালো করে একটু সাজায় নিবা এই উত্তরটা, এই কোশ্চেনের উত্তরটা। ওকে, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া পরের যে টপিকটা থেকে কোশ্চেন হতে পারে, তোমাকে এই চিত্রটা উদ্দীপকে দিতে পারে অথবা এই চিত্রটাও দিতে পারে উদ্দীপকে, ঠিক আছে। সো এই চিত্রগুলা দিয়ে তোমাকে বলতে পারে ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিসের ভূমিকা। কি বলছে বলতো, ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিসের ভূমিকা। তাহলে এই চিত্রটা যদি দেয়া থাকে, দেখো পিতামাতা ছিল 2n, সেখান থেকে জননকোষ যদি n না হইতো তাহলে জাইগোটটা কিন্তু মানে এখানে যদি 2n থেকে 2n ই থাকতো, বিষয়টা কি দেখো, এখানে 2n আছে, এখানেও যদি n না হয়ে 2n ই থাকতো তাহলে এই দুইটা মিলিত হয়ে এটা কি 4n হয়ে যাইতো না। তাহলে পিতামাতা ছিল 2n কিন্তু তার সন্তান হয়ে গেছে 4n, এটা কি হইল না। তাহলে এই প্রশ্নটাই তোমাকে এখানে করছে যে ক্রোমোজোমের সমতা রক্ষার জন্য মিওসিসের ভূমিকাটা কি। তাহলে মিওসিসের ভূমিকাটা কি, এখানে মিওসিস হয়েছে তাই এখানে 2n না হয়ে এখানে কি হয়েছে n হয়েছে, মিওসিস ঘটছে বিধায় তো এখানে 2n না হয়ে কি হয়েছে ভাইয়া বলো তো, n হয়েছে। মিশে না কেন, আচ্ছা যাই হোক বুঝতেছো তো, মিওসিস হওয়ার কারণে 2n থেকে n হয়েছে, এখন n n মিলিত হইলে সেটা 2n ই থাকে, যেটা পিতামাতার মতো দেখতে, ঠিক আছে, অর্থাৎ সন্তানটা পিতামাতার মতো দেখতে হয়। তাহলে এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। আশা করি বুঝেছো, এটা হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিসের ভূমিকা। আচ্ছা, এরপরে তোমাকে যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে এরকম দুইটা উদ্দীপক দিয়ে দিতে পারে, এরকম দুটো উদ্দীপক দিতে পারে, তোমাকে বলতে পারে যে এখানে দেখো তীর চিহ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তীর চিহ্ন হচ্ছে 23টা মিলে 46টা হয়েছে, তীর চিহ্নটা এইদিকে, কিন্তু এইখানে তীর চিহ্নটা দেখো 46টা থেকে 46টা ক্রোমোজোম বিশিষ্ট কোষী হয়েছে, 46টা ক্রোমোজোম বিশিষ্ট কোষী হয়েছে। তাহলে তোমাকে এটা দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে জাইগোট তৈরি হয়েছে। তো এখানে 23টা ক্রোমোজোম আসলে কিভাবে হয়, মিওসিসের ফলে তো হয়, তাই না। আর এইটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, এটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে মাইটোসিস, এটা হচ্ছে মাইটোসিস। আচ্ছা, আর এইটা কি বলতো, এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, অর্ধেক এমন কথাও লেখা থাকতে পারে, যদি চিত্র দেয় তাহলে তো এরকম চিত্র দিল, যদি লেখা থাকে ওইটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, অথবা এইভাবে লেখা থাকতে পারে ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক আর এখানে ক্রোমোজোম সংখ্যা একই, এভাবে লেখা থাকতে পারে, ঠিক আছে। এরকম যে কোনো একটা উদ্দীপক দিল, দিয়ে তোমাকে কোশ্চিন করবে যে প্রক্রিয়া দুটি সঠিকভাবে না ঘটলে জীবের জন্য কি সমস্যা হইতে পারে। তাহলে প্রক্রিয়া যদি সঠিকভাবে না ঘটে, এখন প্রক্রিয়া তো দুইটা, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। মাইটোসিস যদি সঠিকভাবে না ঘটে তাহলে কি হবে বলতো, তাহলে আমাদের দেহটা বৃদ্ধি পাবে না ঠিকঠাক মতো, আবার অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে, অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে আমাদের দেহে টিউমার ক্যান্সার হবে। যদি মিওসিসটা সঠিকভাবে না ঘটে তাহলে কি হবে, আমাদের পিতামাতার সাথে আমাদের কোনো মিল থাকবে না, আমাদের প্রজাতিটা বৈচিত্র্যটা মানে ভিন্ন হয়ে যাবে, প্রজাতি ভিন্ন হয়ে যাবে আমাদের, তাই না। তো আমাদের দেহে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে সমস্যা, প্রক্রিয়া দুটি যদি সঠিকভাবে না ঘটে তাহলে জীবদেহে এই সমস্যাগুলো হতে পারে। বিভাজন দুটি জীবের জন্য অপরিহার্য, হ্যাঁ, মাইটোসিস মিওসিস কেন আমাদের জন্য অপরিহার্য, এটা লিখতে পারবে না, অবশ্যই লিখতে পারবা। ওই যে মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, এই দুটা টপিক খুব ভালো করে পড়বা, তাইলে এই টাইপের প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজে করা যায়, ঠিক আছে। এরপরে দেখো বৈচিত্র্য সৃষ্টি ও প্রজাতি টিকিয়ে রাখতে কোনটি মুখ্য। সো বৈচিত্র্য সৃষ্টি এবং প্রজাতি টিকিয়ে রাখতে কোনটা মুখ্য, তো এখানে বলা আছে যে বৈচিত্র্য সৃষ্টি।
সো বৈচিত্র্য সৃষ্টি করতে কোন বিভাজনটা ভূমিকা রাখে বলতো, মাইটোসিস নাকি মিওসিস? মাইটোসিস ভূমিকা রাখবে না, কেন? কারণ মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, ক্রোমোজোমগুলো একই রকমের থাকে, ঠিক আছে, ক্রোমোজোমগুলো একই রকমের থাকে, এখানে গুণগত বৈশিষ্ট্যটা একই রকম থাকে। কিন্তু মিওসিসে বৈচিত্র্য সৃষ্টি হয় এবং ক্রোমোজোমের সমতা, এই যে প্রজাতিটা টিকে থাকে, ঠিক আছে। তাহলে কোন বিভাজনটা মুখ্য বলতো? মিওসিস। তো তোমাকে বুঝতে হবে যে বৈচিত্র্য সৃষ্টি এবং প্রজাতির কথা বলছে, তার মানে এটা হচ্ছে মিওসিস। তোমাকে এখানে যদি বলতো জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে কোন বিভাজনটা মুখ্য, তাহলে বুঝতাম মাইটোসিস। যদি এখানে বলতো গুণগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষায় কোন বিভাজনটা গুরুত্বপূর্ণ, তাহলে বুঝতা সেটাও মাইটোসিস। তোমাকে যদি এইখানে বলতো এখানে দেখো বিভিন্ন বিষয় লেখা আছে, এই যে যদি বলতো জনন কোষ বা গ্যামিট সৃষ্টির সময় কোন বিভাজনটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিওসিস। তো তোমাকে প্রশ্নটা এভাবে করতে পারে। তো যেটা এইখান থেকে খুব ভালো মতো আমি মনে রাখতে বলবো সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন জীবের জনন কোষের সংখ্যা বৃদ্ধি করে বা জনন কোষ বা গ্যামিট সৃষ্টিতে ভূমিকা রাখে, আর মাইটোসিস জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে, ঠিক আছে। ওকে, তো এই অধ্যায়টা ছোট, এখান থেকে কোশ্চেন কি কি হইতে পারে এটা আমি না বললেও তোমরা অনেকে জানো, কারণ টপিকই তো মাত্র 3 থেকে 4টা, তাই না? সেটা হচ্ছে মাইটোসিসের যে ক্যারিওকাইনেসিস ধাপগুলা, চিত্রগুলা, দেন মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, মিওসিস কোষ বিভাজনের যে চিত্রগুলো আছে এগুলা। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত ছিল। আর এই যে ভিডিওগুলা তোমাদের জন্য কষ্ট করে বানাচ্ছি, এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসতেছে কিনা এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কইরো, কমেন্ট কইরো, ঠিক আছে, যাতে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে একটু অনুপ্রাণিত হইতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।